আসসালামু আলাইকুম। মোহমায়ার বাহুডোরে পর্ব ৩৪। লেখিকা সাদিয়া। কি রে শালা, তোর শত্রুতা আমার সাথে, মাঝখান থেকে আমার মাথামোটা বউটাকে কেন তুলে আনলি? এই তো চলে এসেছে আমাদের মেইন লিড। আয় ভাই, কাছে আয়। নতুন নতুন আত্মীয় বলে কথা। আত্মীয় সে না হয় বুঝলাম, কিন্তু আমাদের এত হয়রানি করে তো আর এখানে আদর যত্ন করে দুধু খাওয়াতে নিয়ে আসিসনি। তাই যা বলার কাজের কথাই এসে যা। ইহামের এই ধরনের কথায় বাঁকা হাসি আরও প্রসারিত হয় আজহার পাটোয়ারির। ক্ষণে ক্ষণে সেই বিশ্রী হাসি বিদঘুটে ধারণ করছে। ইহাম কঠোরভাবে স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেও কেউ টের পেল না তার অন্তঃকরণের উদ্যপ্ত দাবানল। ঝলসানো দৃষ্টিতে এক পলক অসহায়কে দেখে ঘাড় বাঁকিয়ে তীক্ষ্ণ চোখে তাকালো মায়রার দিকে। ঝলসানো দৃষ্টিতে এক পলক আজহারকে দেখে ঘাড় বাঁকিয়ে তীক্ষ্ণ চোখে তাকালো মায়রার দিকে। মেয়েটা করুণ মুখশ্রীতেও যেন বিস্ময় নিয়ে তাকিয়ে আছে তার দিকে। হৃদয়ে অনুভব করে কলিজা কামড়ানো যন্ত্রণা, নিঃশ্বাসটাও যেন ভারী হয়ে উঠেছে। মায়রার ওই আদলে হাত পা বাঁধা, অসহায়, সামনাসামনি দেখে চোখে মুখে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে শক্ত কঠিন মানুষটার। দপদপ করে জ্বলতে থাকা রাগে চোয়াল শক্ত হয়ে আসে, সেই সাথে সব ধূলিসাৎ করার অবকাশে হাতগুলি হয়ে ওঠে দৃঢ় ও মুষ্টিমেয়। ভেতরের সব আক্রোশ আর ক্রোধগুলি মিলেমিশে একাকার হয়ে খুবলে খেতে চাই অসহায়কে। ক্রুদ্ধ কণ্ঠে জানাই, ওকে এখানে এনেছিস কেন? ছেড়ে দে। ইহামের তেজ মেশানো ক্রোধের ঝাঁঝালো কণ্ঠে বেশ টের পেল আজহার। সে তুচ্ছভাবে হাসল, যেন বিরাট কাজ সাধন করতে পারল। তার এমন হাসি দেখে এবার ইহাম মায়রার করুণ মুখশ্রী থেকে চোখ সরিয়ে নেয়, তাকায় আজহারের দিকে। এই মুহূর্তে মনে হচ্ছে এক থাবায় আজহারের গলা চেপে ধরতে, কিন্তু তার দুর্বলতা যখন বৈরীর হাতে, তখন তাকেও তো একটু দমতে হবে। চাইলেও আজহারকে আক্রমণ করতে না পারার পীড়া যেন ফুটন্ত ক্রোধে টগবগ করছে। চোখ দিয়ে আগুন বের হওয়া দৃষ্টিতে কেবল হিংস্রভাবে তাকিয়ে আছে আজহারের দিকে। সিংহ যেমন শিকারের আগে নিখত করে তীক্ষ্ণভাবে সবটা মেপে নেয়, ঠিক তেমন শানিত তবুও স্থির কণ্ঠে আবারও বলে উঠল, মায়রাকে ছেড়ে দে আজহার পাটোয়ারি। তোর শত্রুতা আমার সাথে, ওকে যেতে দে। আমার শত্রুতা তোর সাথে, আর তোর ঘনিষ্ঠ বন্ধুত্ব মিসেস চৌধুরীর সাথে। শত্রুর বন্ধু শত্রু হয়, ভুলে গিয়েছেন বেয়ান সাহেব? তোর যা বলার যা করার আমার সাথে কর। ওর সাথে কি? ছাড় ওকে। মিসেস চৌধুরী তোর দুর্বলতা ক্যাপ্টেন ফাহাদ ইয়াম চৌধুরী। কথাটা কর্ণকুহরে পৌঁছাতেই অপারগতায় চোখ মুদে আসলো ইহামের। আরও দৃঢ় উদ্যমের সাথে মুষ্টিবদ্ধ হাত আরেকটু শক্তি দিয়ে চেপে ধরল। এক নজরে তাকিয়ে দাঁত চিবানো ভাবটাই বলে দেয় আজহারের প্রতি তার হিংস্রতার আভাস। জানোয়ারের বাচ্চা, যেটা বললাম সেটা কর। আগে মায়রাকে ছাড়। চুহ আমার চান্দুরে। আহো বেয়ান সাহেব, তোমারে একটা পাপ্পা খাই। তোর পাপ্পা আমি কোন দিক দিয়ে ঢোকাবো সেটা আমি নিজেও জানি না। ভালো চাইলে মায়রাকে ছাড়। তোর বুকের পাটা কত বড়, চিন্তা করছোস? একে তো বউ আমার হাতের মুঠোয়, তাও আবার তেজ মারাস। আজহার
তোর সব কথা শুনবো, আগে মায়রাকে যেতে দে, তারপর যা কথা বলার আমার সাথে একান্ত বল। আমারে কি ফিডার খাওয়া আবু ভাবো তুমি? তুমি শালা বহুত শেয়ানা মাল, নয়তো এমনি এমনি গর্তে ঢুকে পড়ো। ফাঁদ না পাতলে কি আর তোমাকে আমার সামনে পাওয়া যায়? তো তোমার বউরে কাজে লাগাইয়াই তোমারে এইখান পর্যন্ত টাইনা আনছি আমি। একটু আগেই ফোনের স্ক্রিনে যখন মায়রার এই ছবি দেখেছিল তখন কেমন পাগল পাগল করছিল ইহাম। ঘামার তো আর অন্যদের মতো হওয়া অস্থির মুখশ্রী যে কাউকে ঘাবড়ে দিবে। পাগলের মতো দ্রুত সে ইব্রাহিমের পাঠানো ফুটেজটা ওপেন করে, বেশ মনোযোগ দিয়ে একটু জায়গা একবার দুইবার বহুবার দেখে। ওই ঘরে মায়রা ঠিকই প্রবেশ করেছিল, কিন্তু আর বের হয়নি। ঘরে থেকে যদি বের না হবে আর সেই ঘরেও যদি না থাকবে মেয়েটা, তবে গেল কোথায়? ওই ঘরেই বা কি আছে? ভাবনাটা মাথায় আসতে আরো অস্থির হলো সে। বুকের গহীন থেকে আতঙ্কের ঢিপ ঢিপ শব্দ হচ্ছে। ভেতরের বিচলিত ভাব যখন জোয়ারে রূপান্তর হয় তখন আর অপেক্ষা করতে পারে না সে। উদ্ভ্রান্তের মতো দৌড়ে যায় সেই রুমের সামনে। মার্জিত বেশভূষায় আবৃত সুস্থ এক কঠিন মানবের আড়ালে লুকিয়ে থাকা হিংস্র পাগলের মতো চাপড় লাগায় দরজায়, হাতের তালু দিয়ে অনবরত ধাক্কা দিতেই থাকে। এক সেকেন্ডের জন্যও যেন থামার কোনো প্রয়াস নেই। অমন উচ্ছৃঙ্খল শব্দ পেয়ে ভেতর থেকে বৃদ্ধা বেশ বিরক্ত হয়ে দরজা খুললেন। ওপাশে ইহামকে দেখে চটে গেলেন। বেশ তা ওনার অভিমুখে স্পষ্ট। বিরক্ত হয়ে বৃতৃষ্ণা সুরে কিছু বলবেন তার আগে ইহাম ক্ষিপ্রে দরজা ঠেলে ভেতরে ঢুকে যায়। যেখানে তার অন্তঃকরণে লুকায়িত নারীর ভয়ঙ্কর বিপদ, সেখানে ভদ্রতা দেখানোর কোনো প্রশ্নই ওঠে না। ঘরে ঢুকেই একজন মহিলাকে শুয়ে থাকতে দেখে চোখ ফিরিয়ে আড়াল হয়ে দাঁড়ায়। তখনই বৃদ্ধা হুঙ্কার ছেড়ে তেড়ে আসে, এই ছেলে বেয়াদব, অসভ্য, তোমাকে বলেছি না আমার নাতনি তার বাচ্চাকে খাওয়াচ্ছে? নির্লজ্জের মতো কি করে ঢুকলে? এখনই বের হও, নয়তো আমি লোকজন ডাকবো। তুমি কোন পক্ষের? হ্যাঁ দাঁড়াও, আমি আকবরকে জানাচ্ছি এই অসভ্য কি করে এই বিয়ে বাড়িতে। উত্তেজনায় ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে ইহাম। তার বুকের ছাতি জুড়ে যেন মায়রাকে নিয়ে আতঙ্ক আর ভয়। এই প্রথম কোনো অপারেশনে এত ভীতি ভাব তার শ্বাসটায় আটকে দিচ্ছে। বৃদ্ধা মহিলার হুঙ্কার গায়েও লাগলো না ইহামের। সে ঘুরে তাকায় ওনার দিকে, চোখগুলি অসম্ভব লাল হয়ে গিয়েছে। থেমে থেমে লঘু কণ্ঠে জবাব দেয়, এই রুমে কাজ আছে, আপনারা দয়া করে আরেকটা রুমে যান। এই ছেলে ভদ্রতা শেখায়নি বাবা মা, মাস্তানি করছো? এখানে এসে রাখো, তোমার খবর করছি। বেয়ারা ছেলে, চরিত্রের ঠিক নেই, আবার এখানে এসে গুন্ডামি করো, মতলব বুঝি না তোমার। বৃদ্ধার এমন ধরনের কথা এবার মেজাজ চটালো ইহামের। নিজেকে ভদ্রতার গণ্ডিতে আর সংযত করে রাখতে পারল না। রাগে ফোঁস করতে করতে পরনে কালো কোটটা খানিক সরিয়ে কোমরের পিস্তল থেকে গ্লক 7 মডেলের পিস্তলটা বের করলো। কঠিন ক্রুদ্ধ মুখশ্রীতে কেমন রুক্ষ স্বরে বলে ওঠে, ভালোই বলছি এই রুম থেকে যান। আর বিষয়টা যদি রুমের বাইরে গিয়েছে তাহলে খুব ভালো হবে না, কিন্তু আশা করি বুঝতে পেরেছেন। কেউ যেন ঘটনাটা একটু না জানে, বোঝা গেল? পিস্তল দেখে বৃদ্ধা এমনিতেই ভয়ে গুটিয়ে গিয়েছিলেন। তার উপর এমন হুমকি শুনে একেবারে চুপসে গেলেন তিনি। মুখটা একটুকু করে তিনি নাতনি পুতিকে নিয়ে বিনা বাক্যে দ্রুত বের হন। তখনই পাগলের মতো তন্ন করতে লাগে ঘরটায়। তার মন বলে কোনো ঘাপলা আছে এই ঘরটায়, নয়তো একটা মানুষ রুমে ঢুকার পর বের না হলে কি করে উধাও হয়ে যায়। বিচলিত ভঙ্গিতে অস্থির হয়ে খুঁজতে থাকে কিছু। এই ঘরে কোনো সিক্রেট
আছে তা নির্দ্বিধায় মেনেও নিল। তবে উন্মাদ মন পায়তারা করল যে করেই হোক পাশের তালা ঝোলানো ঘরটা খুলতে হবে। কি রে, খুব কষ্ট হয়েছে নাকি ঘরটা খুঁজে পেতে? আজহারের ঠ্যাস মারা কথায় আগুন চোখে তাকায় ইহাম। তার ভেতরটা ছলাৎ ছলাৎ করছে কেবল আজহারের মুন্ডুটা কচলাতে। দাঁত চেপে আবারও ফুলিঙ্গের ন্যায় বলে ওঠে, চাস কি তুই? এভাবেই কি কথা বলা যেত না? আমাদের এত কসরত করে আনার কি দরকার ছিল? মেরে ফেলবি নাকি? বাঁকা করে হাসল ইহাম। তার এই ভয়ঙ্কর হাসির মানেটা আজহার বুঝল না, কিন্তু অনুমান করতে পারল এই ধূর্ত সৈনিকটা কি তাকে কাবু করার কোনো প্ল্যান এঁটেছে। ফুপিয়ে উঠল মায়েরা। কাতর ক্ষীণ কণ্ঠে বলল, আমার ভীষণ ভয় করছে, প্লিজ ওদেরকে বলুন আমায় ছেড়ে দিতে। গরম চোখে তাকায় মায়েরার দিকে, কেমন শুষ্ক কণ্ঠে জানায়, চুপ, বেয়াদপের মতো কান্না করছো কেন? কথা বলছি দেখছো না? মায়েরা শক্ত কথার পিঠে আরও ফুপিয়ে ওঠে কষ্টে। ইহাম বুঝতে পেরেছে মায়েরা ভয় আর আতঙ্কে জবথব হয়ে আছে। তার নিজের কলিজাটাই তো শুকিয়ে আছে ওকে এই অবস্থায় দেখে। তবুও রুক্ষ গলাতে বলল, এই বেয়াদব মেয়েটা কখনোই আমার কথা শোনে না। যখন যা বলবো তার উল্টোটা করতে গিয়ে আকাম বাজাই। বেয়াদব মাথামোটা কোথাকার! এই সময়েও আপনি আমাকে ধমকাবেন? আজরাইল দম নেওয়ার সময়ও বুঝি আপনি আমাকে বেয়াদব সম্বোধন করবেন? আপনার কি কোনো মায়াদয়া নেই? এত পাষাণ আপনি! ঠোঁট উল্টে কেঁদে ফেলল মায়েরা। ভয়ে তার গলা শুকিয়ে কাঠ, তৃষ্ণায় বুকের ছাতি চৌচির। তবুও এই অসময়ে ওই পাষাণ লোকটার রুক্ষতা তাকে ভড়কে দিচ্ছে দ্বিগুণভাবে। নাক টেনে চোখের পানি বিসর্জন দেওয়া দেখলো ইহাম। বিরক্ত হলো খানিক, রাগ লাগলো। এই চোখের পানিটাই সে দেখতে পারে না। একদম বিরক্ত লাগে তার। আর এই মেয়েটা কারণে অকারণে এভাবেই রাগিয়ে দেয় তাকে। কিছু হলেই কাঁদতে হবে কেন তাকে? কতদিন না করেছে তার সামনে কাঁদতে, তবুও গাধা মেয়েটা কেন চোখের পানি ফেলে? কেন বোঝে না ওই পানি তার ভেতরে আরও জ্বলন ধরায়? চুপ, একদম কান্না করবে না, অসভ্য বেয়াদব একটা। কোনো কথাই তো শোনো না। আমাকে কি নিজের শত্রু ভাবো নাকি, যে কথা শুনলে মহাবিপদে পড়বে, অথচ সেই বিপদই তোমাকে টেনে নেয়? গবেট কোথাকার! আপনি আসলে একটা কঠিন পাষাণ মানুষ, খুব খারাপ। হ্যাঁ খারাপ, পাষাণ। আর তুমি বোধহয় ভালো। দয়ার সাগর, একটু আগেই না বললে আমি যেন বলি তোমাকে ছেড়ে দিতে? তার মানে কি বোঝাতে চাইলে? ওরা আমাকে ধরে রেখে যেন তোমাকে ছেড়ে দেয়, সেটাই? এই তোমার উদারত্ব? মায়েরা জবাব দেয় না, ফুপায় শুধু। এই লোকটা আসলেই নির্দয়, কোনো দয়া মায়া নেই, একটা পাথর যেন। একটু আগে আপ্রাণভাবে এই মানুষটাকে চাওয়া তার ভুল হয়েছে। মেজাজ চ্যুত হতে না চেয়েও লাল লাল চোখে ইহাম অবলোকন করল মায়েরার অসহায়ত্ব। আগুন চোখে দেখল চেয়ারের পেছনে বাঁধা হাত দুটো। না জানি মেয়েটা কতক্ষণ হয় এভাবে বসে আছে। অভ্যন্তরে কেমন নিদারুণ সুরে দ্রিম দ্রিম শব্দ হয়, দুরু দুরু করে বুকটা। আজহার পাটোয়ারি সরু চোখে তাদের কথাবার্তা শোনে। তার পেছনের তিনটা ছেলেও নীরবে দেখে যায় ঘটনা। নিঃশব্দে শুনে যায় ইহাম মায়েরার কথোপকথন। ছোট ছোট চোখে ইহামের দিকে তাকিয়ে আজহার কিন্তু ছোট ছোট চোখে ইহামের দিকে তাকিয়ে আজহার কিছু ভাবে গভীর হয়ে। এই দৃঢ় মনোবলের সৈনিকটা বেশ দক্ষ এবং ধূর্ত মস্তিষ্কের। এই পরিস্থিতিতেও এমন স্বাভাবিকভাবে কথা বলছে কেন? যেন কোনো বিচলতা ভাব কিংবা কোনো সংশয় আতঙ্ক কিছুই নেই। কিছু একটা ভেবেই
কুচকানো কপালের চামড়া টানটান হয়ে যায়। এই ধড়িবাজ সোলজার ম্যান কি কোনো ছক কষে এসেছে নাকি? এই জন্যই কি সময় পার করতে চাইছে শুধু, নাকি এমনি এমনি? বিশ্বাস করা যায় না। আর তার মতো মানুষের জন্য প্রশাসনিক কাউকে তো একদমই বিশ্বাস করার প্রশ্নই আসে না। এই নাটক থামা, তোদের ড্রামা শুরু করেছিস নাকি? আমাদের কি চোখে পড়ে না নিজের বেডরুম পেয়েছিস সেটা? শালা বিয়ে করেছিস নাকি বউয়ের মর্ম বুঝিস? বউ এর জ্বালাতন সম্পর্কে কোনো ধারণা আছে তোর? তার উপর যদি হয় আমার বেয়াদব বউয়ের মতো, তাহলে তো আর কথাই থাকে না। ভ্যাবাচাকা খেয়ে গেল আজহার। কপালে আবারও ভাঁজ পড়ল। ইহামের কথার আগামাথা কিছুই বুঝতে পারল না সে। জ্বালাতন, বেয়াদব বউ, কি বোঝাতে চাই সে? তাই ভাবে, কিন্তু না, এই ধূর্ত ইহামের হাবভাব চালচলন তার মোটেও সুবিধার লাগছে না। কেমন যেন ঝাপসা লাগছে। পরক্ষণে নিজের পরিকল্পনার কথা মনে করে নিজের সংশয় ভাব দূর করার চেষ্টা করলো সে। বাহিরে কোনো প্যাচ দেখলে সে এই ঘরের ভেতরে বসে থেকেই জানতে পারবে। সেই অবস্থা করেই এসেছে সে, তাই অযথা ঘাবড়ানোর কোনো কারণ নেই। তবে এদের দুজনের এই কথাবার্তা তার বিরক্ত লাগছে এবার। রুষ্ট গলায় বলে উঠল আজহার, থামবি তুই? বেশ কথা বলিস কেন? নিজেকে কি ভাবিস? বুকে ভয়ডর নেই নাকি? যা কথা বলার আমার সাথে বল। আবার ও বলছি, আমার বেয়াদব বউটাকে ছেড়ে দে। একদম চুপ করুন। কেঁদে কেটে ঘেমে মুখের বিবর্ণ রূপ ধারণ করেছে মায়রার। কথায় কথায় বেয়াদব বলা বন্ধ করুন, নয়তো খুব খারাপ হয়ে যাবে। কি করবে? কি করতে পারবে তুমি? খুন করে ফেলবো আর একবার বেয়াদব বললে। মাথা মোটা গবেটরে, তোর হাত দুটি তো বাঁধা আছে, নিজেই বাঁচতে পারছিস না, আবার আমাকে মারতে চাইছিস? দাঁত কিড়িমিড়ি করে ওঠে মায়রার। রাগের শরীর রিরি করে তার। মনে মনে চাইছিল ইহাম যেন যেভাবেই হোক চলে আসে। দোয়া করছিল বারবার যেন তাকে বাঁচিয়ে নেয়। অথচ এই লোক এমন ভয়াবহ বিপদের মুখেও তাকে বেয়াদব করে যাচ্ছে। এই অবস্থায় শত্রুদের সামনে বন্দুকের মুখে বসে আছে, অথচ লোকটার কি একটুও ভয় হচ্ছে না তার জন্য? একটুও চিন্তা নেই তার মনে? ঠোঁট ভেঙে কেঁদে ওঠে মায়েরা। তথাপি বোকা মেয়েটা বুঝলও না শান্ত স্থিরভাবে দাঁড়িয়ে থাকা লোকটার ভেতরে আতঙ্কের ভয়াবহ তাণ্ডবের কথা। বেয়াদব মেয়ে আমার একটা কথাও শুনতে চায় না। এবার মজা বুঝো। তোমার মতো মাথায় গোবর ভরা গবেটদের একটু শিক্ষা পাওয়া দরকার। তো এসেছেন কেন? আমি তো জন্মের বেয়াদব। চলে যান এখান থেকে। আমার বিপদ হোক বা মরি তাতে আপনার কি? এই গুন্ডা ভাই, আপনার পিস্তলটা দিয়ে একটা গুলি করুন তো আমায়। মায়রার এহেন কথায় রাগে নিষ্পিস করে ওঠে ইহামের শরীর। দাঁত পিষে সে আগুন লাল চোখে তাকায় মায়রার দিকে। ইচ্ছা হয় বলদ মেয়েটার গলা চেপে ধরুক গিয়ে। এত মাথা মোটা এই মেয়েটা স্থির ভঙ্গিতে কেমন হিম কণ্ঠে শাসিয়ে উঠল ইহাম। কি ভেবেছ এভাবে এই পরিস্থিতিতে আছি বলে কি তোমায় কিছু করতে পারবো না আমি? আমি যদি এক চুল নড়ি তাহলে সোজা গিয়ে তোমার গালে ঠাস ঠাস করে কয়েকটা লাগাবো। দেখতে চাও নাকি? আপনি একটা রাক্ষস, পাথরও আপনার চেয়ে ভালো আছে। একটা পাষাণ আপনি। জাহান্নামে যান, তোমাকে সাথে নিয়ে যাব। দূর দূর, আমি যাব আপনার সাথে? থাকবই না আপনার কাছে একটা কঠিন পাষাণ লোক। একবার শুধু বের হতে পারি এখান থেকে, তারপর যা করার পরে দেখছি। কারো দাম নেই আপনার কাছে, তাই না? আপনার মূল্য শুধু আপনার চাকরি। এই চাকরি দিয়ে যদি আমি ডুগডুগি না খেলি পরে দেখবেন। কি ভেবেছ এভাবে এই পরিস্থিতিতে আছি বলে কি তোমায় কিছু করতে পারবো না আমি? আমি যদি এক চুল নড়ি তাহলে সোজা গিয়ে তোমার
গালে ঠাস ঠাস করে কয়েকটা লাগাবো, দেখতে চাও নাকি? আপনি একটা রাক্ষস, পাথর ও আপনার চেয়ে ভালো আছে একটা পাষাণ। আপনি জাহান্নামে যান, তোমাকে সাথে নিয়ে যাব। দূর দূর, আমি যাব আপনার সাথে, থাকবই না আপনার কাছে। একটা কঠিন পাষাণ লোক, একবার শুধু বের হতে পারি এখান থেকে, তারপর যা করার পরে দেখছি। কারো দাম নেই আপনার কাছে, তাই না? আপনার মূল্য শুধু আপনার চাকরি। এই চাকরি দিয়ে যদি আমি ডুগডুগি না খেলি, পরে দেখবেন স্টুপিড একটা বাদরের বাচ্চার মতো মাথায় তুলে দিব এক আছাড়। দাঁত কিড়িমিড়ি করে বলল ইহাম। চুপ! চোখ বন্ধ করে চেঁচিয়ে উঠল আজহার পাটোয়ারি। একদম চুপ কর দুইটা, বিরক্ত হয়ে যাচ্ছি আমি। আমারে কি বোকাচো পেয়েছ তোমরা? সামনে রেখেই সমানে রেশারেশি করছিস? তোরা কি স্বামী স্ত্রী নাকি সাপ নেউল? এই অবস্থাতেও এমন করে কেমনে ঝগড়া করিস? নাকি অন্য ব্যাপার স্যাপার আছে? শানিত তলোয়ারের মতো নজরে চকচক দৃষ্টিতে ইহাম রুষ্ট আজহার পাটোয়ারির দিকে তাকিয়ে রইল নিরুত্তর হয়ে। ঠোঁটের কোণে এক চিমটি পরিমাণ বক্র হাসি ফুটিয়ে আনল, তবে তার এই অনুপরিমাণ হাসিটা আদৌ বোঝা গেল কিনা তাতেই বিস্তর সন্দেহ। ততক্ষণে মনে মনে নিজের ছকটাও কষে নেয় সে। একে তো বিয়ে বাড়ি, তার ওপর অন্তরে বাস করা রমণীটি অনিশ্চিত বিপদের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে। সেই অবস্থায় কি আর সে কোনো রকম বন্দোবস্তহীন একাই চলে এসেছে নাকি এই বদ্ধ খাঁচায়? ওই বলদা আজহার পাটোয়ারি কি ভাবছে সে তাকে এখানে টেনে এনেছে? নিজ থেকেই এসেছে এই রুমের ভেতর, নয়তো মায়রাকে উদ্ধার করার জন্য উপায়ও সে বের করতে পারত। তবে তার পরিকল্পনা আজহারের ধারণারও বাহিরে। একটু আগে যখন পাশের রুমটায় গিয়ে উশৃঙ্খলের মতো কিছু খুঁজছেও পাচ্ছিল না, তখন সে নিশ্চিত হয়েছিল এই রুমে কিছু না কিছু সিক্রেট আছে। তখনই তাড়াহুড়া করে সেই ইব্রাহিমকে জানায় ফুটেজ চেক করে বলতে এই রুমটায় ঘণ্টাখানেক ধরে কে কে এসেছিল আর গিয়েছিল। ততটুক সময় ইহামের বুকের ভেতরটায় কেবল বয়াল ঘূর্ণিঝড় চলেছে। দুশ্চিন্তা আর শঙ্কা ভাব কুণ্ডলীর মতো ঘুরপাক খেয়েছে তার হৃদয়ের আনাচে কানাচে জুড়ে। মায়রার অল্প সময়ের অনুপস্থিতি টুক আর ততটুকু সময় ইহামের বুকের ভেতরটায় কেবল বয়াল ঘূর্ণিঝড় চলেছে। দুশ্চিন্তা আর শঙ্কা ভাব কুণ্ডলীর মতো ঘুরপাক খেয়েছে তার হৃদয়ের আনাচে কানাচে জুড়ে। মায়রার অল্প সময়ের অনুপস্থিতি টুক আর বিপদের আশঙ্কা তার অস্থিমজ্জায় টের পেয়েছে ওই বেয়াদব মেয়েটাকে তার কত প্রয়োজন। মস্তিষ্কের নিউরন সেলে খরস্রোতা প্রসবনের মতো কেবল একটা কথাই উদ্ভব হচ্ছিল, দুনিয়া ধ্বংস হোক, তবুও বেয়াদব মেয়েটা তার বক্ষস্থানে ঠাঁই পাক। আর সেই মাথামোটাটা এখন ভুলভাল বুঝে আবলামি করছে গাধার মতো। তীক্ষ্ণ চোখে মায়রার দিকে তাকিয়েও চুপ রয় ইহাম। মনে পড়ে ইব্রাহিম যখন ফুটেজ চেক করে তাকে জানিয়েছিল, আর নিজের পর্যবেক্ষণ সব মিলিয়ে সে ধারণাই করে নিয়েছে এই ঘরে কোনো এক গোপনীয়তা লুকায়িত আছে। মায়রা আসার 15 মিনিট আগে আজহারের সাথে আরও 4 জন ছেলে ঢুকেছিল সেই রুমে, কিন্তু বের হয়েছিল 3 জন। তার কিছুক্ষণ পর মায়রা ঢুকেছে, যা ভিডিওতে স্পষ্ট, তবে কেউই আর বের হয়নি। তখন প্রশ্ন এসেছিল আজহারের সাথে
আরেকটা ছেলে আর মায়রার রুমে থেকে বের না হলে কোথায় উধাও হয়ে গিয়েছিল। এর একটু পর দেখা গিয়েছে ওই বৃদ্ধা নাতনি আর তার বাচ্চাকে নিয়ে ঢুকেছে ব্রেস্টফিডিং করাতে। স্ক্রিনে তখন আর একটা সন্দেহজনক দৃশ্য চোখ আটকে গিয়েছিল ইহামের। পাশের রুমটাতে একটা বড় রেক কিছু ছেলে তালা খুলে রুমে রেখে এলো। বের হওয়ার সময় কিছু একটা পাস করে আবারও পজ করলো সেটা। বের হওয়ার সময় কিছু একটা আঁচ করে আবারও পজ করলো সেটা। আর একটু পিছিয়ে দেখলো 5 জন ভেতরে ঢুকলেও বের হয়েছে 3 জন। ঠিক তখনই যা বোঝার বুঝে গিয়েছিল সে। ঘাপলাটা যে এই রুম থেকেই শুরু তাতে আর সন্দেহের বিন্দুমাত্র কোনো অবকাশ নেই। উন্মাদনায় লিপ্ত মস্তিষ্কটি হঠাৎই এক দৃঢ় শাসনে এসে স্থির মনোযোগে কিছু সূক্ষ্ম পরিকল্পনার ছক কষে নেয়। যেন বিক্ষিপ্ত ঝড় থেমে গিয়ে গভীর কোনো ষড়যন্ত্রের নীল নকশা আঁকা শুরু হয়, নিভৃত অথচ অপ্রতিরোধ্য, যার প্রতিটি ধাপে লুকিয়েছিল প্রবল দৃঢ়তা। ইহাম নিরুত্তর রইল। সূক্ষ্ম আর চোখে তাকালেই দেখতে পেল মায়েরা গলা টানছে। ঢোক গিলতেও বুঝি মেয়েটার কসরত করতে হচ্ছে। নিঃশব্দে বিষয়টা বুঝে নিল সে। সুচালো হিংস্র চোখে তাকালো আজহার পাটোয়ারির দিকে। তার প্রশ্নের কোনো জবাব না দিয়ে ইহাম নিজে প্রশ্ন করে উঠল, আমার পিচি মিসেস চৌধুরীকে পানি দিয়েছিলি? ইহামের প্রশ্নে খানিক ভ্যাবাচ্যাকা খেল আজহার। সন্দেহের স্থানে এবার ঠাঁই পেল চিন্তা। বোঝার চেষ্টা করল বিস্তর কঠিন ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকা এক অদম্য সাহসী চতুর সৈনিককে। থতমত খেল আজহার। প্রত্যুত্তর না করে কুঞ্চিত রূপে তাকিয়ে রইল ইহামের দিকে। একটু আগেই না দুটোতে কেমন ঝগড়া করছিল, এখন আবার কেমন করে সামান্য বিষয়টা গুরুত্ব দিল। কিছু মনে করে সে গভীর মনোযোগ দিল ইহামের মুখাভাবে। হঠাৎ বজ্রবেগে হুঙ্কার দিয়ে উঠল কঠিন মানবটা, কি কেউ উত্তর দিচ্ছিস না কেন? কি জিজ্ঞেস করলাম আমি? পানি দিয়েছিস ওকে কেউ? আজহার তখনও নিরতর, তার তীক্ষ্ণ নজর তখনও ইহামের মুখের ওপর। কোনো একটা হেতু খোঁজার আপ্রাণ চেষ্টা তার গহ্বরে। ইহামের হিংস্র রক্তিম আভা আর মেঘের গর্জন বাকি 3 জন ছেলেকে ভয় পাইয়ে দিয়েছে। তাদের দলের সবার জানা আছে এই রুক্ষ দয়ামায়াহীন মানুষটার নির্ভীকতা। কেমন চুপসে গিয়ে একজন আমতা আমতা করে জবাব দিল, না না। খেয়াল করা গেল ইহামের চোখগুলি অসম্ভব লাল হয়ে উঠছে। সামনের এই মানুষটা কি মাত্রাতিরিক্ত রাগের শিকার? দাঁত কটমট ভাবটা 3 ছেলেকে যেন পিষে দিচ্ছিল। কোনো নীরব ভাবনায় তাদের মনে হতে লাগলো এটা যেন তাদেরই নিঃশেষ করে দেওয়ার ইঙ্গিত। মায়রার পাশে দাঁড়ানো লোকটা চুপচাপ এগিয়ে গিয়ে একটা মিনারেল পানির বোতল ধরল মায়রার সামনে। কঠিন পিপাসায় গলা শুকিয়ে আসা মেয়েটা জবথব হয়ে কাতর চাহনিতে তাকালো লোকটার পানে। এই মুহূর্তে আসলেই বেশ গভীরভাবে উপলব্ধি করতে পারছে পানির অপর নাম জীবন কথাটার মর্মার্থ। শুকনো করে ঢোক গিলল সে। তৃষ্ণায় গলার মণি শুকনো খালের মতো চৌচির হয়ে আছে। অন্তরটা আপ্রাণ চাইছে ওই জীবনটুক আস্বাদন করুক নিজ অভ্যন্তরে, কিন্তু নিরুপায় চেয়ে থাকে কেবল পানির বোতলটুকের দিকে। মায়রার অনুচ্চারিত কথাটা নিজ দায়িত্বে আয়ত্ত করে কেমন চাপা ক্ষোভ মেশানো প্রগাঢ় কণ্ঠে বলে ওঠে, জানোয়ারের বাচ্চা, আমার বউ পানি খেতে চাইছে, পানি দিচ্ছিস না কেন? হাত পায়ের বাঁধন খোল, চামড়ার বাচ্চা।
রক্তচক্ষু নিয়ে তাকিয়ে থাকা ভয়াল রূপটা দেখে হকচকিয়ে গেল ছেলেটা। নিঃশব্দে হাত কাঁপল। আতঙ্ক ভরা চাহনিতে বিক্ষুব্ধ সোলজার নায়ককে দেখে নিয়ে অসহায় চোখে ঘাড় বাঁকিয়ে চেয়ে দেখল আজহার পাটোয়ারিকে। লোকটাকে নির্লিপ্ত মনে হলেও গভীর চিন্তায় মগ্ন। চোখে মুখে উপচে পড়ছে উদ্বেগ। কিছু বলার আগে ইহাম আবারও গর্জন দিয়ে চেঁচিয়ে উঠল, হারামির বাচ্চা, মরার স্বাদ জাগছে, খুলিস না কেন? খুলছিস না কেন হাত দুটো? দেখছিস না পানি খেতে চাইছে ও? অপ্রয়োজনীয় আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে বিশাল রুমটায়। 6 জনের উপস্থিতিতেও ঘরটা শুনশান নীরবতা গ্রাস করল। চকিতে বিস্ময় নিয়ে মায়েরা অপলক তাকিয়ে রইল ইহামের দিকে। লোকটার রক্তিম মুখাবয়ব, তার ভেতরেও ভয়ের দানা বুনছিল। মানুষটা কি সাংঘাতিক রেগে গিয়েছে। চোখ দিয়ে মনে হচ্ছে কেমন আগুন ঝরছে। তার না বলা কথাটা কি করে লোকটা এক তুড়িতে বুঝে নিল? তার এর জন্যেই কি এই উদ্যম হিংস্র রূপ? আজহার পাটোয়ারি কিছুতেই যেন কিছু মেলাতে পারছেন না, কিন্তু তার সচল মস্তিষ্ক জানান দিতে চাইছে কিছু একটা ঘাপলা আছে। নয়তো এসেই বউকে এভাবে দেখে যে মরিয়া না হয়ে ঝগড়া শুরু করে দিল, আর যেই দেখছে বউ পানি খেতে চাইছে অমনি তার এত উতলা। ব্যাপারটা ঠিক ঠাউর করতে পারছে না সে। তবুও মনের কোথাও না কোথাও থেকে একটা সূক্ষ্ম সান্ত্বনা অনুভব করলো। ঘাপলা পেলে নিশ্চয় বাহির থেকে খবর আসবে। নিজেকে দুশ্চিন্তা মুক্ত করতে গিয়েও যেন তার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে কেবল ইহাম। সামনের ধুরন্ধর লোকটা খপ করেই যেন আজহারের মন পড়ে নিল। তার দুশ্চিন্তা আর আতঙ্কের খবর পেল সে। এক অণু বাঁকা হাসল ইহাম। তার এই নিগূঢ় হাসির মানে আর রহস্য কেবল সে জানে। এই আমচা কানের নিচে কয়টা খেতে চাস তুই? এদিকে আয়, তোর কানের পর্দা ফাটাই। বাল, শুনতে পাচ্ছিস না আমার বউ পানি খাবে? মকবুল গলার স্বর নিচু করে আজহার চিন্তা কাটাতে মুখ ফেরায়, ম্যাডামকে পানি খাইয়ে দে। তোর কি মনে হয় আমি সামনে থাকতে আমার বউকে আর এক বেড়ায় পানি খাইয়ে দিবে আর আমি তোর আঙ্গুল চুষবো? তো তুই কি চাইছিস আমি ওর হাত পায়ের বাঁধন খুলে দেই আর তুই তারে কোলে তুলে পানি খাওয়াতে চাস? আমাকে ওর কাছে যেতে দিলে কোলে তুলে শুধু পানি নয়, তোদের সামনে ওকে চুমুও খেতে পারবো অনায়াসে। সেই কথা বলে লাভ নেই। তোকে 1 মিনিট সময় দিলাম, এর মাঝে যেন আমার স্ত্রীর পানির পিপাসা মেটে, নয়তো কসম আজহার তোর পরিণতি খুব করুণ হবে। নিজ হাতে পিণ্ডি চটকাবো তোর। ওর হাত খোল, পানি খেতে দে ওকে। মায়েরা কেমন হতভম্বের মতো বিমূঢ় হয়ে তাকিয়ে আছে। চোখে মুখে তার বিস্ময়, এক কৌতূহল ভাব। এই লোকটার রাগ এত ভয়ঙ্কর। শান্ত শীতল কণ্ঠটা তার নিজেরই গায়ে কাঁটা দিয়ে উঠছে, হৃদয় ছলকে উঠছে। কঠিন মানুষটার ক্রোধ দেখার আকাঙ্ক্ষা। আব্বে সালা, তোকে আমি তুলে এনেছি নাকি আমাকে তুই তুলে এনেছিস? তুই কি আমারে ভয় দেখাচ্ছিস? আরে ওদের কেউ বোঝা না, ওখানে ওদের ঢলে ঢলে আদর করতে আনিনি আমি। ওর হাত খুলে দে, খুব পানির পিপাসা পেয়েছে ওর। নিস্তরঙ্গ চোখে স্থির দৃষ্টিতে তাকিয়ে শান্ত অথচ শীতল শিউরে দেওয়ার মতো করে ইহাম কথাটা বলল। দেখ ফালতু পেঁচাল বাদ দে। আজহারের চোখ মুখে স্পষ্ট বিরক্তির ভাব। শান্ত কণ্ঠে আবারও জানালো, সেটা বলার জন্য এত কসরত করতে হয়েছে সোজাসুজি সেই প্রসঙ্গেই আয়।
তখনই বিদ্যুৎ চমকের মতো ইহাম বজ্রধরের মতো পাশে থাকা একটা বুকশেলফ বাম হাত দিয়ে ঠেলে মাটিতে ফেলে দিল। মুহূর্তে বদ্ধ রুমে সেই বিকট শব্দ বারবার প্রতিধ্বনিত সৃষ্টি হলো। মায়েরা এতক্ষণ এক দৃষ্টিতে ইহামের দিকে নজর রেখেছিল। চোখে মুখে তার অবাক বিস্ময় ভাব লেপ্টেছিল। শব্দ শুনে সে তীব্র আতঙ্ক আর শঙ্কায় নিদারুণভাবে চোখ মুখ খিচে নিয়েছে। বদ্ধ চোখের পাতায় ভাবছে ইহামের অতিরিক্ত হিংস্র রূপটা। দাঁত খিচে চোখ বন্ধ রাখা অবস্থাতেই ভীত মায়েরা ঘন ঘন নিঃশ্বাস নিল আর চোখের সবটা পরখ করে নিয়ে ইহাম হিমশীতল কণ্ঠে জানালো, আমার বউকে পানি দে আজহার, নয়তো কোনো কথা ছাড়াই তোর পরিণতি টানবো আমি। চোখ দিয়ে ইহামের দাউ দাউ করে যেন আগুন ঝরছিল। ফিসেল হেসে আজহার দেখে গেল ইহামের ক্রোধটা। মায়রার পাশেই এক হাতে পিস্তল আর এক হাতে পানির বোতল নিয়ে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে ইশারা করলো খুলে দিতে হাতের বাঁধন। ছেলেটা দ্রুত তা করতে লাগলো। আজহার দৃষ্টি ঘুরিয়ে পুনরায় তাকালো ইহামের দিকে। স্তব্ধ শরীর থেকে আগুন নির্গত হওয়ার মতো হোস 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 করছিল সে, অথচ তার ভেতরের তীব্র দাবানলের কথা জানতেও পারল না আজহার পাটোয়ারি। যা ওই গম্ভীর কঠিন মানুষটার শক্তপোক্ত উর্বর ভিতরকেও নাড়িয়ে দিতে সক্ষম। হাতের বাঁধন ছাড়া পেয়ে মায়রা সবার আগে ইহামের দিকে প্রশ্নাত্মক নজরে চাইল। চোখের চাহনির বুননে যেন না বলা কথা অভিযোগ জানিয়ে গেল নিঃশব্দে। আগুন গিলার মতো সেটা হজম করলো ইহাম। চোখ দিয়ে শান্ত ভঙ্গিতে ইশারা করলো পানিটুক খেতে। তবে ভুলক্রমেও পা বাড়ালো না সে, কারণ আজহার পাটোয়ারির পাশে থাকা একজন তার দিকে বন্দুক তাক করে রেখেছে। সেই সাথে মায়রার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটার হাতেও বন্দুক আছে। তাই কোনো রকম রিস্ক নেওয়া চলে না। সে শুধু সঠিক সময়ের অপেক্ষায় স্থির। তৃপ্তি নিয়ে অর্ধেক বোতলের পানি খাওয়াটা গভীরভাবে তাকিয়ে দেখল ইহাম। মেয়েটা পানি হাতেই ঘুরে তাকালো তার দিকে। মায়রার মুখের পরদে পরদে ভয় আর আতঙ্ক ভাবটা ইহামের বুকটাতে ধুকপুক শব্দ তুলছিল। তবুও স্থির অবিচল চিত্তে সে চোখের পাতাটুক আস্তে করে বুঝল, যেন নিগুড়ভাবে জানান দিল নিজের উপস্থিতির না বলা ভরসাটুক। আজহার পাটোয়ারি চোখের ইশারায় কিছু বোঝালেন ইহাম তখনই বলে, একদম নয়, ভুলেও আর ওকে বাঁধার চেষ্টা করিস না, চুপ কর। রেগে গেল আজহার, সেই সাথে প্রচণ্ড বিরক্তও হলো। মারামারির আবদার পেয়েছিস? মামাবাড়ির আবদার পেয়েছিস? তোর বলগা ঝাড়া দিয়ে বলল ইহাম, যেন আজহারের বক্তব্যের ন্যূনতম মূল্য তার কাছে নেই, আর না অফুরান সময় আছে তার শোনার। আসল কথায় আয় মগা, যেটা বলার জন্য কাপুরুষের মতো কাজ করলি সেটা বল। অবশ্য তোর জীবনটাই তো কাপুরুষি কাজ দিয়ে ভরপুর। রেগে অগ্নিশর্মা হয়ে উঠল আজহার পাটোয়ারি। দাঁতে দাঁত চেপে সে ক্রোধান্বিত হয়ে কটমট করে তাকালো ইহামের দিকে। মন চাইছে ছুটে গিয়ে মাদারচো এর গলাটা চেপে ধরতে, তবে কিছু একটা ভেবে ফনা তোলা সাপের মতো ফোঁস করে শব্দ করলো, তোর কলিজাটা কি খুব বড়? দেহি আয় তো একটু সিরা দেহি, কত বড়? পাড়ার মতো তোর কলিজা, পাণ্ডুর পুত, আমার সাথে মস্কারি চৌ। এই হঠাৎ আগুন ঝরা ক্রোধে প্রলয়ঙ্করী কণ্ঠে চিৎকার দিয়ে উঠল ইহাম। কণ্ঠে আগুন তেজ নিয়ে বলল, বাইন্দ পদ্মারপু, আমারে তুই গালি দেস? এটাই
এইচডি করা আমার খালি জায়গা মতো পায়। আর তুমি মাদারচো আমারে গালিচো, আমার একটা গালি দিয়ে দেখ, আর একটা গালি দিয়ে দেখ পরবর্তী বাক্যটা বলার জন্য তোর জিহ্বাটা আমি কোথায় ভরি। ইহামের মাত্রাতিরিক্ত রাগের রক্তজবার রূপ দেখে সবাই স্তব্ধ বাখারা। মায়েরা একদম হতবিহ্বল হয়ে নিস্তেজ আভায় তাকিয়ে আছে কেমন করে। তার চোয়াল বিস্ময়ে ঝুলে আছে এই ভয়ঙ্কর রূপ আর পিছলে পড়া বিশ্রী শব্দে ইহামকে যেন চিনতেই পারছে না সে। মেজাজ খুব খারাপ হয়ে আছে আজহারের, নিজের টকবগে রাগটাকে দবাতে পারছে না। ইচ্ছে হচ্ছে ঝাঁপিয়ে পড়তে ওই মাদারির বাচ্চার উপর। মনে মনে অশ্রাব্য ভাষায় গালাগালি করে দাঁত কাটল সে এখানে এর ভবলীলা সাঙ্গ করে দিতে, কিন্তু ঝামেলায় পড়লে ফাঁসবে সে। বিপদ তখন একদিকের বদলে দুই দিক দিয়ে তাকে মাইনকার চিপায় ফেলবে। এর চেয়ে আলোচনায় উত্তম। ঠিক আছে, এবার কথায় আসি। উত্তরের আশায় জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকলেও ইহাম জবাব দিল না, বরং ভেতরে নিভৃতে ফুঁসে যাওয়া তোপে ধারালোভাবে তাকিয়ে রইল তার দিকে। অতঃপর আশাহত হয়ে নিজ থেকেই বলল, তুই তোর ডিপার্টমেন্টে জানিয়ে দিবি আমি স্পট ডেথ, বাকিটা আমি সামলে নিব। বেইমানি করতে বলছিস? নিজের আরেক সত্তার সাথে বাঁচার জন্যে যত মিথ্যা ছলচাতুরির সব মাপ। চুপ করে না থেকে জবাব দে। বিশ্বাস কর তোর অভিনয় আমাকে অনেকক্ষণ যাবৎ মেজাজ গরম করে দিচ্ছে। তোর বালের মেজাজ তোর কাছে রাখ। দেখ, তোর মতো ক্যাপ্টেনকে শায়েস্তা করা আমার ওয়ান্টুর ব্যাপার, কিন্তু আমি চাইছি আলোচনায় শেষ করতে। তো তোর আলোচনা কি এইটাই? হ্যাঁ। এই বিশ্বাসঘাতকতা আমি কেন করব? তোর বউকে বাঁচাতে। উত্তরে ইহাম কেমন নগণ্যভাবে ঘাড় বাঁকিয়ে বাঁকা হাসল। ঠিক তখনই আজহারের কপাল কুঁচকে এলো। ততক্ষণে ইহাম নিজের কাঙ্ক্ষিত বাক্যটি শুনে অসম্ভব ক্রূর হাসিটাকে আরো প্রসারিত করে আজহার পাটোয়ারি বিচলিত হয়ে উদ্বেগ কণ্ঠে শুধায়, ওই তোর কানে ওটা কি? কি দিয়ে রাখছস? আজহারের ভীত চাহনি আর ভয়ার্ত মুখশ্রী দেখে কুটিল হাসল ইহাম। এটার আর প্রয়োজন নেই। আজহার পাটোয়ারি নিজেকে শেয়ানা ভেবে হয়তো আরাম চেয়ে বসে আছে, অথচ তার জন্যে যে সে ফাঁদ পেতেছে তাতে বিন্দুমাত্র কোনো অবগত নেই তার। শুধু কি আর এসেই সময় ব্যয় করেছে সে মায়রার সাথে কথোপকথনের মধ্য দিয়ে। ইহাম হাত বাড়িয়ে ব্লুটুথটা কানে গোজা থেকে আলাদা করল, ঠোঁটের কোণে চমৎকারভাবে হাসি ঝুলিয়ে সেটা বাড়িয়ে দিল আজহারের সম্মুখে। অদ্ভুত স্বরে বলে, এটা? তারপরই সেটা মাটিতে আজহারের পায়ের দিকে ছুঁড়ে দিল। এটার আর কোনো প্রয়োজন নেই, তুই রেখে দে। ব্যাস। আজহার পাটোয়ারি কেমন ছন্নছাড়া হয়ে গেল মুহূর্তে। তার সন্দেহ সংশয় ঠিক হওয়ার আশঙ্কা কেমন উতলা করল তাকে। উদ্ভ্রান্তের মতো বলে উঠল, মাদারচো ও খান মা এর পোলা, আমার সাথে তুই চালাকি মারো? গাদ্দারি চৌ। ওই ধর ওর ধর বউডারে, আজ খাইছি ওরে। বলতে দেরি হলো, কিন্তু ইহাম অত্যন্ত দক্ষতার সাথে চোখের পলক ফেলার সঙ্গে সঙ্গে কোমরের পিস্তল গুজে রাখা সেমি অটোমেটিক প্লাস ফুল মুডে কাজ করা
নতুন মডেলের পিস্তলটা বের করে আগে মায়রার পাশে দাঁড়ানো ছেলেটার হাতে গুলি ছুড়ল। মুহূর্তে শুনশান নীরব পরিবেশটা অনবরত গুলি ছোড়াছুড়ি করার শব্দে কেঁপে উঠছিল প্রতিটি দেওয়াল। নির্বাক। মায়রা প্রথম কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে থাকলেও এই মুহূর্তে তার রন্ধ্রে রন্ধ্রে ভয় আতঙ্ক স্রোতের মতো প্রবাহিত হলো। তখনই ইহাম গুলি ছুটতে ছুটতে গলা ফাটিয়ে চেঁচিয়ে বলল, মায়রা, কোনো কিছুর আড়ালে লোকাও জলদি। খোদার কসম লাগে কোনো বেয়াদবি করিস না জান। ইহামের কণ্ঠের আগুন থাকলেও মায়রা খুঁজে পেল শরীর শিউরে তোলা এক হিমশীতল বাতায়ন। তীব্র অসহায় আতঙ্কিত কণ্ঠের পরদে পরদে ছিল আবেগ আদুরে সংস্পর্শ। ৩-৪ সেকেন্ড সেটা নিয়ে নিস্তব্ধ হয়ে থাকলেও আরেকটা বিকট গুলির আওয়াজে সর্বাঙ্গ ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠল। অত দ্রুত কম্পিত শরীরটা নিয়ে একটা অপ্রয়োজনীয় সোফার আড়ালে নিজেকে লুকিয়ে নিল। সেই সাথে শুরু হয়ে গেল তুমুল গোলাগুলির ধ্বনি। আজহার পাটোয়ারি নিজেকে কাভার করে বাকি ৩ জনের সাথে ইহামের দিকে বুলেট ছুটছে। মোটামুটি পরিস্থিতিটা ভয়াল শ্বাসরুদ্ধকর অবস্থায় ঠেকেছে। মায়রার হাত পা অনবরত কাঁপছে, শরীরটা অসাড় হয়ে আসতে চাইছে এই ভয়ঙ্কর মুহূর্তে করাল গ্রাসে। কি হবে তা যেন তার কোমল হৃদয়কে কামড়ে ধরছে। মনের ভীতি ভাবটা তাকে সর্বশক্তি দিয়ে এক ভয়ঙ্কর কালো আধারে টেনে নিয়ে যাচ্ছে। কোনো দৈব শক্তি যেন শীতল কণ্ঠ মেলে কানের কাছে ফিসফিস করে বলে যাচ্ছে কোনো ভয়ঙ্কর রক্তস্নানের নিগুড় পূর্বাভাস। নিজের সবটুকু মনোযোগ দিয়ে যখন আপ্রাণ চেষ্টায় শত্রু ঘায়েলের নেশায় মত্ত, তখনই আজাহারের ব্যঙ্গার্থ কণ্ঠ কানে এলো। ইতিমধ্যে ২ জনকে ঘায়েল করে কেবল একজনের দিক থেকে আসা গুলির মোকাবেলা করছিল ইহাম। তখন আজাহারের কণ্ঠ শুনে সেদিকে তাকাতে হৃৎপিণ্ডটা ভয়ে থমকে গেল। গলা শুকিয়ে বড্ড তৃষ্ণা অনুভব করল। স্বীয় স্ত্রীর গাঢ় তৃষ্ণা। বিস্ময়ে ছানাবড়া হয়ে তাকিয়ে আছে আজহার আর মায়রার দিকে। আজহার পাটোয়ারির বন্দুক তখন মায়রার মাথায় ঠেকানো। মেয়েটার কোমল গলা ওই জানোয়ারটার শক্ত বাহুর মুঠিতে। মেয়েটা ভয় আতঙ্ক কিংবা যন্ত্রণায় খিজে রয়েছে, এক রত্তি তাকাচ্ছে না পর্যন্ত। মায়রার ওই মুখশ্রীটা যন্ত্রণায় দগ্ধ করে তাকে অদ্ভুতভাবে নিস্তেজ করেছে। অজানা শক্তির টানে একদম হত বিমূঢ়ের মতো ইহাম ঠায় দাঁড়িয়ে রইল নিজের বিবশ চিত্ত নিয়ে। কেবল গভীর ভাবে অনুভব করছিল বুকের তীব্র দ্রুদ্রু কাতর শব্দগুলি। শরীরে আর এক বিন্দু শক্তি হলো না আর একটা গুলি ছুড়তে। হাতের পিস্তলটা আপনা আপনি নিচে নামিয়ে নিল। ওর এই আত্মসমর্পণের দৃশ্যটা বাঁকা হেসে খুব উপভোগ করল আজহার পাটোয়ারি। তুই হুদা মা বাইদ আমার সাথে টক্কর লস। আমার সাথে কথা বলতে গলায় আটকে আসছিল শঙ্কা। আজ ইহাম হাড়ে হাড়ে টের পাচ্ছে মরণের ভয় তার অন্তরে না থাকলেও কোনো এক বিষয়ে সে ভীষণ ভীত, ভীষণ অসহায়। কথা বলতে গলা কাঁপল তার। থেমে থেমে জানালো, দেখ আজহার পাটোয়ারি, স্যালেন্ডার কর। ভুলেও কোনো ভুল করিস না, বাঁচতে পারবি না। কিন্তু আশেপাশে সব কিছু কিন্তু আমাদের আয়ত্তে, কোথাও পালাতে পারবি না। কোনো চালাকি না করে মায়রাকে ছেড়ে দে। তুই উদানির আমারে মারা খাওয়াইবা আর আমি তোমার মুখে মধু ঢাইলা দিমু। কোনো রকম চালাকি করিস না, আমার রাস্তা ক্লিয়ার কর, আমারে বের হতে দে। দেখ আমি বলছি, একটা মীমাংসায় আসা হবে, আগে তুই মায়রাকে ছাড়। ভেতর থেকে উতলা হলেও বাহিরে শক্ত থাকার ভীষণ চেষ্টা করছে সে। এদিকে আজহার পাটোয়ারি মায়রার গলায় আরেকটু চাপ দিয়ে ধরতেই মেয়েটা ব্যথায় কুঁকিয়ে উঠল। ইস,
বাবা মার অতি আদরের একমাত্র ভাইয়ের স্নেহের খুব যত্নে বেড়ে ওঠা মেয়েটা, যাকে দুঃখ কষ্ট ছুঁতে পারেনি, সেই মেয়েটাকে একটা শক্ত কঠিন মানবের পরশে এসে কতই না যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। টপ টপ করে কপল বেয়ে গড়িয়ে পড়া পানি ভর্তি করুণ মুখটা দেখে ইহামের বুকে তোলপাড় হয়। কষ্টে গলা বসে আছে, চিৎকার করে বলতে ইচ্ছা হয়, দোহাই লাগে তোর, আমার প্রাণ ভোমরাটাকে ছেড়ে দে। ওর খুব করে কষ্টটা আমার বুকের বাঁ পাশে বিষাক্ত তীরের মতো বিধা ছেড়ে। বাহির থেকে দরজা ভাঙার ঢক ঢক শব্দ হচ্ছে, তাতে আজহার পাটোয়ারি অনুভব করে তার আসন্ন বিপদ। আরও উদ্বিগ্ন হয় সে, মাথার ভেতর তখন আর কিছু ঢোকে না। ঠিক তখনই সে একদম নির্বোধের মতো আচমকা মায়রাকে জানের শক্তি দিয়ে একটা ধাক্কা দিয়ে বসলো। মেয়েটা একদম ছিটকে সরে গেল। ইহাম জান ছেড়ে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল মায়রা বলে। চোখে মুখে তার নিস্তব্ধতা আর বিস্ময় আতঙ্ক ভাব। সেই সঙ্গে মায়রার বাহুতে একটা গুলি ছুটে গেল, মাংস ফেটে গলগল করে সঙ্গে সঙ্গে শোণিত ধারা গড়ালো। মায়রা গগন ফাটানো আর্তনাদ শুরু করেছে। কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে একদম নিচে গড়িয়ে পড়ল মেয়েটা। হাত থেকে গলগল করে রক্তের ফোঁটারা বইতে শুরু করেছে। ফ্লোর ভেসে যাচ্ছে তাজা গরম রক্তে, কিন্তু মেয়েটার কেমন যেন হাতের দিকে নজর নেই। মাথায় হাত দিয়ে মায়রা মাটিতে মৃদু নড়াচড়া শুরু করলো। লঘু কাতরভাবে গোঙানোর শব্দ আসছে মেয়েটার গলা দিয়ে। মেয়েটা কেমন নিথর হয়ে আসছে, আস্তে আস্তে নড়াচড়াও কমে আসছে, যেন এদিকে ইহাম একদম পাথর হয়ে গিয়েছে। হাত পা বরফের ন্যায় জমে আছে তার। চোখের দৃষ্টি একদম মায়রার দিকে নিবদ্ধ। দুনিয়ার আর কোনো হুঁশ যেন নেই তার মাঝে। কেমন প্রাণহীন চোখে অপলক চেয়ে আছে নিথর কাঁপতে থাকা মেয়েটার দিকে। আজকে বোধহয় এমন দৃশ্যটা ইহামকে সত্যিকারের পাথরে পরিণত করে দিল। নিঃশ্বাসটাও কোথায় আটকে গিয়েছে, ঢোক গেলার আর কোনো সুযোগ নেই। আচমকা চোখগুলি ঝাপসা হয়ে এলো। সেই ঝাপসা নেত্রপল্লবে ভেসে উঠল রক্ত ফোয়ারায় ভেসে যাওয়া রক্তাক্ত মায়রার নিথর দেহটা। চলবে। আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, এবং আমাদের এই গল্পের পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, এবং এই গল্পের ভুল ত্রুটির জন্য অবশ্যই ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন।